বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সারা বিশ্বে করোনার প্রাদুর্ভাব চলছে, বাংলাদেশেও তার ব্যতিক্রম নয়। আশা করি এই করোনার দুর্যোগে তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো এবং নিরাপদ আশ্রয়ে বাসায় আছো। সেই সাথে বাসায় তোমরা তোমাদের পাঠ চালিয়ে যাচ্ছ। আমি আবু জাফর মিয়া, সহকারী শিক্ষক গণিত। আজকে হাজির হয়েছি তোমাদের সামনে গণিত বিষয়ের কিছু বেসিক ধারণা দেওয়ার জন্য। আশা করি পুরো ভিডিও জুড়ে তোমরা আমার সাথেই থাকবে। আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো গণিত জ্যামিতি। আমরা জ্যামিতি পড়তে অনেকেই ভয় পাই, জ্যামিতির প্রতি আমাদের অনেক দুর্বলতা আছে। এক হচ্ছে জ্যামিতির প্রতি আমাদের দুর্বলতা, দ্বিতীয় হচ্ছে আমরা জ্যামিতিটা সহজে পড়তে চাই না, বা জ্যামিতির যে বেসিক বিষয়গুলো আছে বা যে সূত্রগুলো আছে বা যে বিষয়গুলো জানা দরকার, যেগুলো না জানলে আমরা জ্যামিতি ভালোভাবে বুঝতে পারবো না, সেই জিনিসগুলো আমরা আজকে একটু আলোচনা করার চেষ্টা করব। আমি তোমাদের সামনে জ্যামিতির যে বিষয়টা নিয়ে সর্বপ্রথম আলোচনা করতে চাচ্ছি সেই বিষয়টা হলো রেখা, রেখাংশ ও রশ্মি। কারণ আমরা যদি রেখা কোনটা, রেখাংশ কোনটা ও রশ্মি কোনটা সেটা যদি না জানি বা না চিনি, তাহলে আমরা জ্যামিতির যে বিষয়গুলো আছে, ত্রিভুজ, চতুর্ভুজ, সামান্তরিক, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, প্রিজম, এগুলো আমরা বুঝতে পারবো না, কারণ এগুলো রেখাংশ দিয়ে তৈরি হয়। এই রেখাংশগুলো যদি আমরা না চিনি তাহলে আমাদের জন্য এগুলো বোঝাটা কষ্ট হবে। তো আমি সর্বপ্রথম তোমাদেরকে রেখা নিয়ে ধারণা দিব। রেখা হচ্ছে এটাকে রেখা বলা হয়, এটার নাম হচ্ছে রেখা। রেখার কোনো প্রান্ত বিন্দু নেই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো, আমি বলছি রেখার কোনো প্রান্ত বিন্দু নেই। প্রান্ত বিন্দু বলতে আমরা কি বুঝি? দেখো, আমরা যদি একটা সরল রেখা আঁকি, আমরা যদি একটা রেখাংশ আঁকি, এই যে এটা হচ্ছে রেখাংশ, আমরা অনেক সময় ভুল করে ফেলি যে এটা মনে হয় রেখাংশ আর এটা মনে হয় রেখা। আসলে না, এটা হচ্ছে রেখা, এটা হচ্ছে রেখাংশ। রেখাংশের দুইটা প্রান্ত বিন্দু থাকে। দেখো, এখানে তীর চিহ্ন দিয়ে বোঝা যাচ্ছে, এরো চিহ্ন বা তীর চিহ্ন দিয়ে বোঝা যাচ্ছে যে এটা সামনের দিকে চলমান, মানে এটা চলতেই থাকবে, পিছনের দিকে এটা চলতেই থাকবে। এতে আমরা বলতে পারি যে এর কোনো প্রান্তবিন্দু নেই। প্রান্তবিন্দু নেই মানে এটা সামনের দিকে যতক্ষণ খুশি ততক্ষণ চলতেই থাকবে। যেহেতু এটা চলমান, পিছনের দিকেও এটা চলমান, সেহেতু আমরা বলতে পারি এর কোনো প্রান্ত বিন্দু নেই। এটা হচ্ছে রেখা। আর আমরা রেখাংশ, রেখা জিনিসটা হয়তো আমরা চিনতে পারছি। এখন আমরা দেখব রেখাংশ কি। রেখাংশের দুটো প্রান্ত বিন্দু থাকে। দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে রেখাংশ। রেখাংশের দুটি প্রান্ত বিন্দু থাকে। দেখো,
বাম পাশে একটা বিন্দু আছে, ডান পাশে একটা বিন্দু আছে, অর্থাৎ দুই সাইডে দুইটা বিন্দু দ্বারা প্রকাশ করা গেছে। সেহেতু আমরা এটা বলতে পারি যে রেখাংশের দুইটা প্রান্ত বিন্দু আছে, এটা সামনের দিকে চলমান নয়, পিছনের দিকেও চলমান নয়, অর্থাৎ এটা স্টপ হয়ে গেছে। যেহেতু স্টপ হয়ে গেছে, এটা আমরা রেখাংশ বলবো, অর্থাৎ এর দুটি প্রান্ত বিন্দু থাকে। আর রেখার কোনো প্রান্ত বিন্দু থাকে না, যেহেতু এটা সামনের দিকে চলমান, পিছনের দিকেও চলমান। এখন আমরা শিখব রশ্মি। দেখো প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে রশ্মি। রশ্মির একটি মাত্র প্রান্ত বিন্দু থাকে। দেখো রশ্মির একটি মাত্র প্রান্ত বিন্দু থাকে, আমরা এভাবেও লিখতে পারি, এভাবেও লিখতে পারি। দেখো এই তীর চিহ্ন দিয়ে বোঝা যাচ্ছে যে এটা পিছনের দিকে চলতেই থাকবে, এই তীর চিহ্ন দিয়ে বোঝা যাচ্ছে যে এটা সামনের দিকে চলতেই থাকবে। যেহেতু এই বিন্দুটা এখানে স্টপ হয়ে গেছে, এই বিন্দুটা এখানে স্টপ হয়ে গেছে, সেহেতু আমরা বলতে পারি রশ্মির একটি মাত্র প্রান্ত বিন্দু আছে। তো বন্ধুরা, আমি আশা করি তোমরা রেখা, রেখাংশ ও রশ্মি সম্বন্ধে তোমাদের কিছুটা ধারণা হলো আমি দিতে পারছি। আমি আবারও তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি, রেখার কোনো প্রান্তবিন্দু থাকে না, যেহেতু এটা সামনের দিকেও চলমান, পিছনের দিকেও চলমান। তীর চিহ্ন দিয়ে বোঝা যাচ্ছে এটা চলতেই থাকবে, চলতেই থাকবে। আর রেখাংশের দুটা প্রান্তবিন্দু থাকে, এটা সামনের দিকে তীর চিহ্ন নেই, পিছনের দিকেও তীর চিহ্ন নেই। এতে আমরা বলতে পারতেছি যে বিন্দুটা যেহেতু থেমে গেছে, বিন্দুটা থেমে গেছে, সেহেতু আমরা বলতে পারি এর দুই দিকে দুইটা প্রান্ত বিন্দু আছে, এটাকে রেখাংশ বলে। আর রশ্মি, রশ্মিকে আমরা বলবো যার একটি মাত্র প্রান্ত বিন্দু আছে। দেখো এটা সামনের দিকে চলতেই থাকবে, এটা পিছনের দিকে চলতেই থাকবে। আর এখানে যেহেতু থেমে গেছে, এখানে থেমে গেছে, আমরা বলতে পারি যে একটি মাত্র প্রান্ত বিন্দু আছে, সেহেতু এটাকে রশ্মি বলা হবে। তো আমি তোমাদেরকে রেখা, রেখাংশ এবং রশ্মি সম্বন্ধে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। আশা করি তোমরা এই জিনিসগুলো সম্বন্ধে ধারণা পেয়েছ। আমি সামনে এগিয়ে যাচ্ছি। দেখো বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি জিনিস নিয়ে আলোচনা করব, বিন্দু। বিন্দু, বিন্দু জিনিসটা কি? পরীক্ষায় অনেক সময় এটা আসতে দেখা যায়। বিন্দু কি? এটাকে বিন্দু বলে যার কোনো দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, ব্যাদ নেই, আকার, আকৃতি, আয়তন কিছুই নেই, শুধু অবস্থান আছে। অর্থাৎ বিন্দু দিয়ে বোঝায় যে বিন্দুটার শুধু অবস্থান আছে, এটার কোনো দৈর্ঘ্য নাই, অর্থাৎ এটাকে মাপা যায় না, সামনের দিকে নেওয়া যায় না, পিছনের দিকে নেওয়া যায় না, উপরে নিচে কোথাও নেওয়া যায় না, উচ্চতা নেই, দৈর্ঘ্য, অর্থাৎ এক কথা বলতে পারি আমরা যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা ভেদ বা আকার, আকৃতি, আয়তন কিছুই নেই, তাকে বিন্দু বলে। অর্থাৎ এক কথায় বিন্দুকে শূন্য মাত্রার সত্তা বলা হয়। বিন্দুকে শূন্য মাত্রার সত্তা বলে। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, পরীক্ষায় অনেক সময় আসে। আমরা হয়তো বুঝতে পারি না যে শূন্য মাত্রার সত্তা কি। যার কোনো আকার, আকার, আয়তন, আকৃতি, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ভেদ নেই, তাকেই বিন্দু বলে। আর বিন্দুকে শূন্য মাত্রার সত্তা বলা হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেই জিনিসটা পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট, এবং অনেক সময় পরীক্ষায় এমসিকিউতে আমরা এই বিষয়টা পেয়ে থাকি, কিন্তু আমরা বুঝতে পারি না যে এটা কি হবে। আমি তোমাদেরকে এই বিষয়টা সম্বন্ধে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। দেখো, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, পূরক কোণ।
সম্পূরক কোণ। শিক্ষার্থীবৃন্দ, পূরক কোণ কি? আমরা এখন পূরক কোণ সম্বন্ধে জানবো। আচ্ছা, পূরক কোণ জানার আগে আমাদের যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে এক সমকোণ বা 90 ডিগ্রি কোণ কাকে বলে। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এক সমকোণ বা 90 ডিগ্রি কোণ কাকে বলে। খেয়াল করো, একটি সরল রেখার উপর যদি আরেকটি সরল রেখা আপতিত হয় তাহলে সেখানে যে কোণ উৎপন্ন হয় সেটাকে আমরা এক সমকোণ বা 90 ডিগ্রি কোণ বলে থাকি। অর্থাৎ এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। এই 90 ডিগ্রি কোণটা আমাদের বুঝতে হবে। এই 90 ডিগ্রি কোণ, এই কোণকে উদ্দেশ্য করে পূরক কোণ সৃষ্টি হয়। এই জন্য তোমাদেরকে 90 ডিগ্রি কোণটা আমি জানিয়ে দিলাম। যে কোনোভাবে আমরা আঁকি, আমরা যদি এইভাবে একটা সরল রেখা আঁকি এবং এটা থেকে আরেকটা সরল রেখা আঁকি, এইভাবে একটা সরল রেখা আঁকি, এটা থেকে আরেকটা সরল রেখা আঁকি, তাহলে দেখো এখানে 90 ডিগ্রি কোণ সৃষ্টি হবে, এখানে 90 ডিগ্রি কোণ সৃষ্টি হবে। এটাকে এক সমকোণ বলা হবে। তো যেহেতু আমরা 90 ডিগ্রি কোণ চিনতে পারছি বা পূরক কোণ চিনতে পারছি, সরি, যেহেতু 90 ডিগ্রি কোণ বা এক সমকোণ চিনতে পারছি, সেহেতু আমরা এখন পূরক কোণ চিনব। পূরক কোণ কাকে বলে? এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। অর্থাৎ দুইটা কোণের পরিমাণ যদি 90 ডিগ্রি হয়, দুইটা কোণের পরিমাণ বা যোগফল যদি 90 ডিগ্রি বা এক সমকোণের সমান হয়, তাকে পূরক কোণ বলে। আমি তোমাদেরকে চিত্র এঁকে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। আমি যদি এখানে দুইটা কোণ আঁকি, দুইটা কোণ আঁকলাম, এটা হচ্ছে, এটা 30 ডিগ্রি কোণ, এটা যদি 30 ডিগ্রি কোণ হয় শিক্ষার্থীবৃন্দ, এটা যদি 30 ডিগ্রি কোণ হয় তাহলে এটা কত ডিগ্রি কোণ হবে? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। যেহেতু আমরা সমকোণ বুঝিয়ে দিছি, একটা সরল রেখার উপর আরেকটা সরল রেখা আপতিত হলে সেখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। আর যেহেতু এটা 30 ডিগ্রি কোণ, তাহলে 90 থেকে যদি আমরা 30 বিয়োগ করি, অর্থাৎ 90 মাইনাস 30 সমান হচ্ছে 60 ডিগ্রি কোণ। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ। দেখো কত সহজ পূরক কোণ আমরা কত সহজে শিখতে পারছি যে 90 ডিগ্রির মধ্যে দুইটা কোণ সৃষ্টি হবে। অর্থাৎ 90 ডিগ্রিকে আমরা যদি দুইটা কোণ দ্বারা বন্টন করি তাহলে প্রত্যেকটার পূরক কোণ বলা হবে। অর্থাৎ 30 ডিগ্রিকে 60 ডিগ্রির পূরক কোণ আর 60 ডিগ্রিকে 30 ডিগ্রির পূরক কোণ বলা হবে। হ্যাঁ, আমি আবারও বলছি, 90 ডিগ্রির মধ্যে যে দুইটা কোণ সৃষ্টি হবে তাদের প্রত্যেকটার পূরক কোণ বলা হবে। অর্থাৎ 60 ডিগ্রিকে 30 ডিগ্রির পূরক কোণ বা 30 ডিগ্রিকে 60 ডিগ্রির পূরক কোণ বলা হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা পূরক কোণ সম্বন্ধে বুঝতে পারছো। দেখো এখন যদি তোমাদেরকে আমি জিজ্ঞেস করি যে 20 ডিগ্রির পূরক কোণ কত, 20 ডিগ্রি এর পূরক কোণ কত, 20 ডিগ্রির পূরক কোণ কত? তোমরা সহজেই অবশ্যই বুঝে গেছো 20 ডিগ্রি পূরক কোণ কত হবে। যেহেতু আমরা বলছি যে পূরক কোণ 90 ডিগ্রির মধ্যে হয়, দুইটা কোণ 90 ডিগ্রির, দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে তাকে পূরক কোণ বলে। যেহেতু এখানে 20 ডিগ্রি, তাহলে আমরা সব সময় যে ডিগ্রি কোণ, যেই কোণটা দেওয়া থাকবে সেই কোণটা আমরা 90 থেকে মাইনাস করে দিলেই আরেকটা পূরক কোণ পাওয়া যাবে। তাহলে 90 মাইনাস 20 সমান হচ্ছে কত? 70 ডিগ্রি। অর্থাৎ 20 ডিগ্রি এর পূরক কোণ হচ্ছে 70 ডিগ্রি। আর যদি বলা হয় 70 ডিগ্রির পূরক কোণ কত, তাহলে 20 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পারছো পূরক কোণ সম্বন্ধে। আমি এখন চলে যাব সম্পূরক কোণে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্পূরক কোণ, পূরক কোণ যেহেতু আমরা বুঝতে পারছি, সম্পূরক কোণও আমরা বুঝতে পারবো। তবে আমাদের সম্পূরক কোণ বোঝার আগে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে সরল কোণ। সরল কোণ কাকে বলে? একটি সরল রেখার উপর যে কোণ সৃষ্টি হয়, অর্থাৎ একটি সরল রেখার সম্পূর্ণ কোণকেই
এক সরল কোণ বলা হবে। এটা হচ্ছে এক সরল কোণ। এক সরল কোণ। আমরা পূরক কোণে বলছিলাম যে 90 ডিগ্রির মধ্যে দুইটা কোণ সৃষ্টি হবে, অর্থাৎ দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে সেটা পূরক কোণ। এবার আমরা আসছি সম্পূরক কোণে। তাহলে আমার মনে হয় তোমরা কিছুটা হলেও ধারণা পেয়ে গেছো যে এই সম্পূরক কোণটা কার মধ্যে হবে। অবশ্যই সম্পূরক কোণটা এক সরল কোণের মধ্যে হবে, অর্থাৎ 180 ডিগ্রি কোণের মধ্যে হবে। অর্থাৎ এটা হচ্ছে 180 ডিগ্রি কোণ, এটা হচ্ছে 180 ডিগ্রি কোণ। তাহলে 180 ডিগ্রি কোণকে যদি আমরা দুই ভাগ করি, অর্থাৎ দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি কোণ হয়, তাহলে তাকে দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে সেই দুইটা কোণকেই সম্পূরক কোণ বলা হবে। অর্থাৎ আলাদা আলাদা আলাদাভাবে দুইটা কোণের প্রত্যেকটা কোণের সম্পূরক কোণ বলা হবে। তাহলে আমরা যদি 180 ডিগ্রি কোণকে আলাদা করি, বন্টন করি, দেখো আমি এটাকে বন্টন করে দিলাম, দুই ভাগ করে দিলাম, তাহলে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হলো? যেহেতু এটা একটা সরল রেখার উপর আরেকটা সরল রেখা অঙ্কন করলে বলছিলাম 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তাহলে এটা 90 ডিগ্রি হলো। তাহলে এটা কত ডিগ্রি হবে? এটাও 90 ডিগ্রি হলো। দেখো তোমরা, ওই যে আমি বলছি এক সরল কোণ, তাহলে দুইটা কোণের সমষ্টি এক সরল কোণ 90 ডিগ্রি 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি কোণকে 90 ডিগ্রির সম্পূরক কোণ, অথবা এই 90 ডিগ্রি কোণকে এই 90 ডিগ্রির, এই 90 ডিগ্রি কোণকে এই 90 ডিগ্রির সম্পূরক কোণ বলা হবে। অথবা আমি যদি এটাকে অন্যভাবে দেখাই, আমি এটা আঁকলাম আমি 70 ডিগ্রি কোণ। শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, এটা যদি 70 ডিগ্রি কোণ হয় তাহলে এটা কত ডিগ্রি কোণ হবে? ওই যে মনে আছে পূরক কোণের ক্ষেত্রে বলছিলাম 90 ডিগ্রি থেকে মাইনাস করতে হবে, আর সম্পূরক কোণের ক্ষেত্রে যেহেতু 180 ডিগ্রিতে সম্পূরক কোণ হয়, তাহলে 180 ডিগ্রি থেকে মাইনাস করলেই সম্পূরক কোণ পাওয়া যাবে। তাহলে 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত? 0, 7 আছে 8 হবে, 1 হলে 1, অর্থাৎ 110 ডিগ্রি। এই কোণের পরিমাণ হচ্ছে 110 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি 70 ডিগ্রির সম্পূরক কোণ হচ্ছে 110 ডিগ্রি, আর 110 ডিগ্রির সম্পূরক কোণ হচ্ছে 70 ডিগ্রি। আমরা এইভাবে পূরক কোণ এবং সম্পূরক কোণ বের করতে পারবো। সহজ কথায় পূরক কোণকে 90 ডিগ্রির মাধ্যমে 90 ডিগ্রিতে রূপান্তর করে দুইটা কোণে রূপান্তর করতে হবে, দুইটা কোণে ভাগ করতে হবে, আর সম্পূরক কোণকে 180 ডিগ্রিতে রূপান্তর করে দুইটা কোণে ভাগ করতে হবে। আশা করি তোমরা পূরক কোণ এবং সম্পূরক কোণ সম্বন্ধে ধারণা পেয়েছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদেরকে প্রবৃদ্ধি কোণ সম্বন্ধে ধারণা দিব। প্রবৃদ্ধি কোণ, দেখো প্রবৃদ্ধি কোণ কোনটা? প্রবৃদ্ধি কোণ চেনার আগে আমরা যে জিনিসটা জানবো সেটা হলো, কারণ প্রবৃদ্ধি কোণ চিনতে গেলে আমাদেরকে সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ সম্বন্ধে ধারণা নিতে হবে। তাহলে আমরা সহজ ভাষায় বলি, সমকোণ তোমাদেরকে আমি শিখিয়ে ফেলেছি যে একটা সরল রেখার উপর আরেকটা সরল রেখা যুক্ত হলে সেখানে সমকোণ সৃষ্টি হয়, অর্থাৎ এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ বা সমকোণ। আর একটা সরল রেখার উপর আরেকটা সরল রেখা অঙ্কন করলাম, কিন্তু সেখানে লম্বভাবে হলো না, অবিলম্বভাবে হলো না, এভাবে হলো, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে ছোট কোণ হলো। দেখো, এটা যদি 90 ডিগ্রি কোণ হয় তাহলে এটা অবশ্যই 90 ডিগ্রির চেয়ে ছোট কোণ হবে। আমরা আনুমানিক ধরি এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ, তাহলে এটাকে বলা হবে সূক্ষ্মকোণ। এগুলো তোমরা নিচের ক্লাসে শিখেছ। সূক্ষ্মকোণ, এইটা সূক্ষ্মকোণ, এটা সমকোণ। তাহলে স্থূলকোণ কোনটা? স্থূলকোণ অবশ্যই 90 ডিগ্রির চেয়ে বড় হবে, এটা হবে 90 ডিগ্রির সমান কোণ, 90 ডিগ্রি এর সমান কোণ। এটা হবে
90 ডিগ্রি এর চেয়ে ছোট কোণ। তাহলে স্থূলকোণ কোনটা হবে? স্থূলকোণ হবে 90 ডিগ্রির তুলনায় বড় কোণ। অর্থাৎ আমরা যদি আনুমানিক, আমরা জানি একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা অঙ্কন করলে সেখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। আমরা যদি এটাকে 110 ডিগ্রি কোণ মনে করি বা 120, হ্যাঁ 110 ডিগ্রি কোণ মনে করি, তাহলে এটা হবে স্থূলকোণ। নব্বই ডিগ্রি এর চেয়ে বড়। দেখো বন্ধুরা, তোমরা বুঝতে পারছো কিনা? আমি প্রবৃদ্ধি কোণে যাব। আমি প্রবৃদ্ধি কোণে যাওয়ার আগে আমি তোমাদেরকে এই বিষয়গুলো ধারণা দিচ্ছি, কারণ এই বিষয়গুলো ধারণা না পেলে প্রবৃদ্ধি কোণটা আমরা বুঝতে পারবো না। 90 ডিগ্রি এর সমান কোণ হচ্ছে সমকোণ, 90 ডিগ্রি এর চেয়ে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে, 90 ডিগ্রি এর চেয়ে বড় কোণকে স্থূলকোণ বলে। তাহলে এখন আমরা যেহেতু স্থূলকোণ শিখলাম, সমকোণ শিখলাম, সূক্ষ্মকোণ শিখলাম, পূরক কোণ শিখলাম, সম্পূরক কোণ শিখলাম, এখন আমরা প্রবৃদ্ধি কোণ শিখবো। প্রবৃদ্ধি কোণ কোনটা? প্রবৃদ্ধি কোণ। শিক্ষার্থীবৃন্দ বলো তো দেখি, প্রবৃদ্ধি কোণ কোনটা হবে? এইটা কত ডিগ্রি কোণ উৎপন্ন হলো? আমরা বলছিলাম এক সরল কোণ, একটা সরল রেখার উপর যে কোণ উৎপন্ন হয় সেটা হচ্ছে এক সমকোণ, অর্থাৎ এটা হচ্ছে এক সরল কোণ। কিন্তু আমরা শিখবো এখন প্রবৃদ্ধি কোণ। তাহলে আমি তোমাদেরকে সংজ্ঞাটা দেখিয়ে দিচ্ছি। প্রবৃদ্ধি কোণ কোনটা? 180 ডিগ্রি অপেক্ষা বড়, কিন্তু 360 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে প্রবৃদ্ধি কোণ বলে। দেখো আমরা কি লিখলাম? 180 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 360 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে প্রবৃদ্ধি কোণ বলি। এখন আমরা 360 ডিগ্রি কোণ কাকে বলে সেটাও একটু দেখিয়ে নেই। এটা হচ্ছে 180 ডিগ্রি কোণ। তো এটা যদি 180 ডিগ্রি কোণ হয়, তাহলে আমরা যদি আরেকটা সরল রেখা আঁকি, তাহলে সেটাতে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? 180 ডিগ্রি কোণ। অর্থাৎ এখানে যদি 90 ডিগ্রি কোণ হয়, 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 তাহলে 90 × 4 সমান কত? 360 ডিগ্রি। অর্থাৎ একটা সরল রেখাকে আরেকটা সরল রেখা ছেদ করলে তার ভিতরে 90 × 4 অর্থাৎ 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাহলে আমরা 180 ডিগ্রি কোণ কিভাবে বললাম? এটা হচ্ছে 180 ডিগ্রি কোণ, এক সরল কোণ, আর এটা হচ্ছে 360 ডিগ্রি কোণ। এটা হচ্ছে 180 ডিগ্রি আর এটা হচ্ছে 360 ডিগ্রি। কিন্তু আমি আমি কি বলছি? প্রবৃদ্ধি কোণে আমি কি বলেছি? প্রবৃদ্ধি কোণে বলেছি 180 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 360 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে প্রবৃদ্ধি কোণ বলে। অর্থাৎ 180 ডিগ্রির বড়, 360 ডিগ্রির ছোট, তাহলে বোঝা যায় এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণের মাঝামাঝি কোণকে প্রবৃদ্ধি কোণ বলবে। অর্থাৎ আমরা এই চিত্রও না এই চিত্রও না, আমরা এই দুইটার মাঝামাঝি চিত্র আঁকবো। সেই চিত্রটা কি হতে পারে? দেখো একটা সরল রেখা, আমি এখানে তো 180 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, কিন্তু আমি যদি এইভাবে আঁকি, এখানে কত ডিগ্রি কোণ হবে আনুমানিক? এখানে হওয়ার কথা 180 ডিগ্রি। এই যে দেখো, এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা 180 ডিগ্রি। তো এই কোণটুকু অতিরিক্ত হলো না? এই কোণটুকু আনুমানিক কত ডিগ্রি হবে? এই কোণটুকু আনুমানিক যদি আমরা 40 ডিগ্রি ধরি, তাহলে দেখো 180 আর 40, 180 যোগ 40 কত হলো? 0, 12 2 3, সরি 2, 220 ডিগ্রি। তাহলে এই 220 ডিগ্রি কোণকে প্রবৃদ্ধি কোণ বলবে। অর্থাৎ 360 ডিগ্রির চেয়ে ছোট, 180 ডিগ্রির চেয়ে বড়, অর্থাৎ এই দুইটার মাঝামাঝি কোণকে, অর্থাৎ আমরা এক সরল কোণকে আমরা যদি একটু বেঁকিয়ে দেই, এটা তো আমরা এক সরল কোণ আঁকলাম, এক সরল কোণ আঁকলাম,
কিন্তু আমরা যদি একটু বেঁকিয়ে দিই তাহলে এখানে এক সরল কোণের চেয়ে বেশি যে অতিরিক্ত কোণটুকু হলো সেইটুকু সহকারে প্রবৃদ্ধি কোণ হলো, অর্থাৎ প্রবৃদ্ধি কোণ হচ্ছে 180 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 360 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে প্রবৃদ্ধি কোণ বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা প্রবৃদ্ধি কোণ, পূরক কোণ, সম্পূরক কোণ, স্থূল কোণ, সমকোণ, সূক্ষ্ম কোণ এই বিষয়গুলো সম্বন্ধে তোমরা ধারণা পেয়েছ। এখন আমি যেহেতু কোণ নিয়ে আলোচনা করতেছি, আমি কোণের আর দুইটা বিষয় তোমাদের আজকে শিখিয়ে দিতে চাই। দেখো বন্ধুরা, আমরা এখন শিখবো একান্তর কোণ। একান্তর কোণ কোনটা? দেখো, দুইটা সমান্তরাল সরল রেখা অঙ্কন করার পরে আমরা যদি তির্যকভাবে আরেকটি সরল রেখা ছেদ করাই, অর্থাৎ দুইটা সমান্তরাল সরল রেখাকে আরেকটা সরল রেখা তির্যকভাবে ছেদ করলে ছেদক রেখার বিপরীত পাশে যে কোণদ্বয় উৎপন্ন হয়, বিপরীত পাশে, সেই কোণদ্বয়কেই একান্তর কোণ বলে। এগুলো হচ্ছে একান্তর কোণ। একান্তর কোণ। আমি আবারও বলছি, প্রথমে আমরা চিত্রটা আমি তোমাদের বোঝার জন্য আমি আবারও এঁকে দেখাচ্ছি কিভাবে আঁকবা একান্তর কোণ। প্রথমে দুইটা সমান্তরাল সরল রেখা নিব, এই যে সমান্তরাল, এই সমান্তরাল সরল রেখা দুইটাকে আরেকটা সরল রেখা ছেদ করলে, দেখো ছেদ বিন্দুর বিপরীত পাশে, যে এইটা এই পাশে, এটা হচ্ছে তার বিপরীত পাশে, তাহলে বিপরীত পাশে যে কোণদ্বয় উৎপন্ন হবে বা যে দুইটা কোণ উৎপন্ন হবে সেই দুইটা কোণকে একান্তর কোণ বলে। সহজ কথা, জেট আকৃতির কোণকে একান্তর কোণ বলে। দেখো, জেট আকৃতির কোণ, এটাকে একান্তর কোণ বলে। আর একান্তর কোণদ্বয় সবসময় সমান হয়। একান্তর কোণ সবসময় একান্তর কোণ দুটি সবসময় সমান হয়। তাহলে আমরা একান্তর কোণ সম্বন্ধে ধারণা পেলাম যে দুইটা সমান্তরাল সরল রেখার উপর আরেকটি সরল রেখা ছেদ করলে, তির্যকভাবে খাড়াভাবে ছেদ করলে তাদের ছেদক বিন্দু, এই যে এটা ছেদ বিন্দু, তাহলে ছেদক বিন্দুর বিপরীত পাশে যে কোণ দুইটি উৎপন্ন হবে সেটাই হচ্ছে একান্তর কোণ। আর একান্তর কোণ দুটি সবসময় সমান হয়। তাহলে আমরা এখন ধারণা নিব অনুরূপ কোণ কাকে বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো অনুরূপ কোণ কাকে বলে। অনুরূপ কোণ কাকে বলে? অনুরূপ কোণ হচ্ছে সেম একান্তর কোণের মতো আমরা চিত্রটা আঁকবো। দুইটা সমান্তরাল সরল রেখার মধ্যে দিয়ে একটি সরল রেখা তির্যকভাবে ছেদ করলে ওই একান্তর কোণের মতোই সেখানে অনুরূপ কোণ সৃষ্টি হয়। তাহলে অনুরূপ কোণগুলো কি? অনুরূপ কোণগুলো হবে ছেদক রেখার একই পাশে, ওই সময় ছিল বিপরীত পাশে, ছেদক রেখার বিপরীত পাশে, আর এখন হচ্ছে ছেদক সরল রেখার একই পাশে যে কোণ সৃষ্টি হয় তাকে অনুরূপ কোণ বলে। অনুরূপ কোণদ্বয় সমান হয় অনুরূপ কোণদ্বয় সমান। দেখো তোমরা ধারণা পেয়েছো কিনা অনুরূপ কোণ কাকে বলে। আমি সেম একান্তর কোণের মতো বলেছি, দুইটি সমান্তরাল সরল রেখাকে আরেকটি সরল রেখা তির্যকভাবে ছেদ করলে ওই ছেদক রেখার একই পাশে যে দুইটা কোণ উৎপন্ন হয় তাকেই অনুরূপ কোণ বলে। আর অনুরূপ কোণদ্বয় সমান হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনুরূপ কোণ সম্বন্ধে ধারণা পেয়েছো। আমি আরেকটি কোণ সম্বন্ধে আলোচনা করে আজকের আলোচনা শেষ করব। সেই পর্যন্ত তোমরা
আমার সাথেই থাকো। বিপ্রতীপ কোণ কি? দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিপ্রতীপ কোণ কাকে বলে? বিপ্রতীপ কোণ একটি সরল রেখাকে আরেকটি সরল রেখা ছেদ করলে, একটি সরল রেখাকে আরেকটি সরল রেখা ছেদ করলে যে কোণগুলো উৎপন্ন হয় তাদের বিপরীত কোণগুলোকে বিপ্রতীপ কোণ বলে। বিপরীত কোণগুলোকে, অর্থাৎ এই বিপরীত কোণের বিপ্রতীপ কোণ এইটা, আর এই বিপরীত কোণের বিপ্রতীপ কোণ হচ্ছে এটা। আমি আবারও বলতেছি, দুইটি সরল রেখা পরস্পরকে ছেদ করলে, দুইটি সরল রেখা পরস্পরকে ছেদ করলে ওই ছেদবিন্দুর বিপরীত পাশে যে কোণগুলো উৎপন্ন হয় তাদেরকে বিপ্রতীপ কোণ বলে। বিপ্রতীপ কোণ বলে। বিপ্রতীপ কোণগুলো সমান হয়। বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমি তোমাদেরকে রেখা, রেখাংশ, রশ্মি, বিন্দু, পূরক কোণ, সম্পূরক কোণ, একান্তর কোণ, বিপ্রতীপ কোণ, অনুরূপ কোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সমকোণ, সরল কোণ, এই বিষয়গুলো সম্বন্ধে সুস্পষ্ট ধারণা দিতে পেরেছি।